হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দেবে, যাতে অনেকের হেল্প হয়। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে, ওই নমিতা যদি কিছু জিনিস দোকানদারকে কেনার সময় 2550 টাকা দেয়, যদি দোকানদার 15% ছাড় দেয়, মানে কিছু একটা দ্রব্যের দাম লেখা আছে তাতে 15% ছাড় দেওয়ার পর নমিতা দোকানদারকে 2550 টাকা দিয়েছে, তাহলে বলছে জিনিসটির আসল ক্রয় মূল্য কত ছিল। আচ্ছা দেখো, কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15% ছাড় দিয়েছে। 15% ছাড় দেওয়া মানে কি 100 টাকা জিনিসটা যদি দাম ছিল, তাহলে কত টাকায় বিক্রি করেছিল? 85 টাকায়। কিন্তু আমার কি বলি, দোকানদারের তাহলে আসল ক্রয় মূল্যটা কত ছিল? ঠিক আছে, তাহলে দেখো ক্রয় মূল্য বার করতে বললো উপরে 100 আর নিচে 85। আর নমিতা কত দিয়েছিল? নমিতা দিয়েছিল 2550 টাকা। ঠিক আছে, এটা কাটো 5 20 100, 5 17 85। ঠিক আছে, এটা কাটো 17 17 8, 5 17 85 0, তাহলে 15 দুগুণে 30 আর 2টা 0, তাহলে 3000 টাকায় আসল ক্রয় মূল্য ছিল। অপশান ধরেও করতে পারো। দেখো অপশান যদি ধরো, তাহলে 3000 টাকার পর বলছে 15% ছেড়েছিল, তাহলে 3000 টাকার 10% 300 টাকা। ঠিক আছে, তাহলে 5% আরও 150 টাকা। ঠিক আছে, তাহলে ছেড়েছিল কত? 450 টাকা। তাহলে দেখো 3000 টাকার পর 450 টাকা ছেড়েছে, তারপর দামটা কত হয়েছে? 2550 টাকা দাম হয়েছিল। তাহলে সঠিক অ্যান্সার কি? এটা আমাদের 3000 টাকা। আবার বলে দিচ্ছি, 15% ছাড় দিয়েছে, তাহলে 15% ছাড় মানে কি 100 টাকা দাম থাকলে 85 টাকায় বিক্রি করে। 100 টাকা দাম থাকলে 85 টাকায় বিক্রি করে। তাহলে এভাবেও করতে পারে যে 50 টাকায় বিক্রি করেছিল। ঠিক আছে, 50 টাকায় বিক্রি করে দিয়েছিল ওকে, তাহলে আমার বলছে ওর ক্রয় মূল্য কত, মানে চিহ্নিত মূল্য কত। চিহ্নিত মূল্য মানে এখানে ধরা যেতে পারে যে ক্রয় মূল্যটা আমার। তাহলে ক্রয় মূল্য বার করার সঠিক নিয়ম কি? ওপরে 100 নিচে বাকি জিনিসটা, তাহলে ওপরে 100 নিচে 85, ওইদিকে 2550। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের খুব একটা ভালো কোয়েশ্চেন, এই সেম ধরনের কোয়েশ্চেন। তো কী বলেছে যে 414 টাকা একটা পণ্য বিক্রি করে একজন বণিক 8% ক্ষতির সম্মুখীন হয়। আচ্ছা একটা জিনিস দাও, কী বলছে? বলছে 8% ক্ষতি হয়। 8% ক্ষতি হয় মানে কি 100 টাকা জিনিসটা কিনে আবার 92 টাকায় বিক্রি করে দেয়। তাহলে বলছে 414 টাকায় বিক্রি করে, তখন তার 8% ক্ষতি হয়। আচ্ছা 414 টাকায় যখন বিক্রি করছে তার 8% ক্ষতি হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে তার 92% লাভ হচ্ছে। তাহলে 92% মান এদিকে 414 দেওয়া আছে, তাহলে 1% মান কত? 414/92, আর 100% মান 414 ইন্টু 100, আর নিচে হচ্ছে আবার 92। ঠিক আছে, 4 দিয়ে এটা কাটো, 4 2 8, 4 3 12, 4 পয়সা 100, এটাকে কাটো, 23 1 23, 8 84, 3 8 24, 18। ঠিক আছে, তাহলে এদিকে আর 8 12 5 8 40, আর 2 16, আর 4 20, 450। তাহলে আসল দাম যেটা ছিল, ঠিক আছে, কত দাম ছিল? আসল দাম ছিল আমার 450 টাকা। আবার বলে দিচ্ছি যে 400 কী বলছে, 414 টাকায় যখন বিক্রি করছে তার 8% ক্ষতি হয়। তাহলে 414 টাকায় বিক্রি করে তার যদি 8% ক্ষতি হয়, তাহলে 92% তো লাভ হয়েছিল। তাহলে 92% মানে হচ্ছে 414 টাকা, 1 টাকা মানে কত, আবার 100 টাকা মানে কত। বুঝতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন একটা। কি বলছে? এ অনুপাত বি, এ অনুপাত বি, তাহলে এ অনুপাত বি সমান দেওয়া আছে, এই অনুপাতটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এর লসাও করে নিতে পারবো। 1 আর 2 আর 1 আর 3 আমি যদি লসাও করি তাহলে 6 হয়। তাহলে এটাকে যদি কাটি তাহলে এর মান 3 দাঁড়াচ্ছে আর বি এর মান 2। বোঝা গেছে? এটা এই 3 দিয়ে এটা কাটো, তাহলে 2 হচ্ছে। এরপর বলেছে আমার যে বি আর সি, বি অনুপাত সি সমান হচ্ছে 1 আর 4 অনুপাত 1 আর 5। তাহলে এটাও 20 হবে আমার, এটাও 20। তাহলে এটা দিয়ে কাটো, 4 5 20, এটা 5 4 20। তাহলে বি এর মান হচ্ছে কত? বি এর মান 5 আর সি এর মান 4। ঠিক আছে, সি এর মান 4। তাহলে এরপর বলছে আমার এ বি সি কত, এ বি সি কত। আচ্ছা দেখো, এখানে বি এর মান 2 আছে, এখানে বি এর মান 5 আছে। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে পুরোটা সমান হবে। তাহলে এটাকে দিয়ে মানে বিকে যদি 5 দিয়ে গুণ করি উপরটাকে, তাহলে এটাকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর কত দাঁড়াচ্ছে? দাঁড়া একটা আলাদা কালি ইউজ করে দিচ্ছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে 5 3 15 আর 5 2 10। এটাকেও 2 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এটাও 5 2 10 আর 4 2 8। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? এ বি সি 15 অনুপাত 10 অনুপাত 8। কাটাকুটি কি যাচ্ছে? আশা করি কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 15 অনুপাত 10 অনুপাত, ও সঞ্চয়ের অনুপাত 5 আর 3। তাহলে একজন ব্যক্তির ব্যয় হচ্ছে, ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে 5 আর সঞ্চয়ের অনুপাত দিয়ে দিয়েছে 3। তাহলে ব্যয়ের অনুপাত 5 আর সঞ্চয়ের অনুপাত 3। এরপর বলছে
যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং ব্যয় 30% বৃদ্ধি পায়। আচ্ছা ধরলাম ওর ব্যয় হচ্ছে আমার 500 টাকা আর সঞ্চয় ধরলাম আমার 300 টাকা। তাহলে বলো যদি ব্যয় করে 500 টাকা সঞ্চয় করে 300 টাকা, তাহলে টোটাল আয় কত? টোটাল আয় হচ্ছে আমার 800 টাকা। টোটাল আয় হচ্ছে তার কত? 800 টাকা। বলছে ব্যয় করছে 5 অনুপাত আর সঞ্চয় করছে 3 অনুপাত, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে ব্যয় করছে 500 টাকা আর সঞ্চয় করছে আমার 300 টাকা। তাহলে 500 টাকা যদি ব্যয় করে আর 300 টাকা যদি সঞ্চয় করে, তাহলে তার আয় কত? তার আয় হচ্ছে আমার ধরে নিলাম 800 টাকা। এরপর দেখো বলছে আয় 25% বৃদ্ধি পেয়েছে, আয় হচ্ছে 25% বৃদ্ধি এবং ব্যয় হচ্ছে 30% বৃদ্ধি। তাহলে আয় হচ্ছে আমার 25% বৃদ্ধি মানে 25/100 আর ব্যয় হচ্ছে 30% বৃদ্ধি মানে 30/100। তাহলে কেটে দাও এই শূন্য কেটে দাও। তাহলে 5 8 40, 8 2 16, 8 4 20। তার এখন আয় বেড়ে কত গেছে? আয় 200 টাকা বেড়েছে। আর ব্যয় দেখে নিচ্ছি, তাহলে ব্যয় বেড়েছে ওর 150 টাকা, ঠিক আছে। এরপর বলতে চাইছে যে তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ কত? তাহলে তার সঞ্চয় বৃদ্ধির শতাংশ কত? তাহলে দেখো আয় হয়ে গেছে এখন 200 টাকা আর ব্যয় হয়ে গেছে কত? এখন বৃদ্ধি পেয়ে 150 টাকা। তাহলে বলছি তার সঞ্চয়, তাহলে আগে আয় ছিল কত? 800 টাকা, এখন 200 টাকা বেড়ে 1000 টাকা হয়ে গেছে আয়। এরপর বলছে ব্যয় এখন 150 টাকা বেড়েছে, আগে ব্যয় কত ছিল? 500 টাকা, তাহলে এখন বেড়ে কত হয়ে গেছে? 750 টাকা, ঠিক আছে। 750 টাকা হয়ে গেছে। তাহলে দেখো আগে আয় থেকে যখন ব্যয়টা বিয়োগ করছিলাম তখন সঞ্চয় আসছিল, আয় থেকে ব্যয়টা বিয়োগ করছিলাম তখন সঞ্চয় আসছিল। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করব, তাহলে আমার কি সঞ্চয় চলে আসবে। তাহলে 1000 থেকে 750 বিয়োগ করে দাও। তাহলে এখন ব্যয় কত? এখন ব্যয় হচ্ছে আমার, আগে আয় থেকে ব্যয় বিয়োগ করছিলাম তবে যে সঞ্চয় হচ্ছিল, তাহলে এখন আয় হয়ে গেছে আমার 1000 টাকা, ঠিক আছে। আর ব্যয় হয়ে গেছে আমার, ব্যয় হচ্ছে 650 টাকা হবে এটা, ঠিক আছে। তাহলে এবারও সেম আয় থেকে আমি ব্যয়টা বিয়োগ করবো, তাহলে আমার সঞ্চয় চলে আসবে। তাহলে এটা বিয়োগ করে দাও। তাহলে আমার এখন সঞ্চয় কত হয়ে গেছে? সঞ্চয় হয়ে গেছে আমার 350 টাকা। তাহলে আমার বলছে সঞ্চয় কত শতাংশ বেড়েছে? সঞ্চয় আমার কত শতাংশ বেড়েছে? তাহলে আগে ছিল 300, এখন হয়ে গেছে 350। তাহলে কত বেড়েছে? আমার 50 টাকা বেড়েছে। আগে ছিল আমার কত? আগে ছিল আমার 300, ঠিক আছে। এখন হয়ে গেছে আমার 350। আগে ছিল 300, এখন হয়ে গেছে আমার 350। তাহলে কত বেড়েছে আয়? আমার 50 বেড়েছে কার থেকে? 300 থেকে বেড়েছে। শতকরা কত চেয়েছে? এইটা গুণ করে দাও, এ দুটো শূন্য এ দুটো শূন্য, 3 দিয়ে এটা কাটো। তাহলে 3 দিয়ে যদি এটা কাটো, তাহলে 3 1 3, 3 চোখ 18, আবার 20, 3 চোখ 18, আবার 20, 3 চোখ 18। আচ্ছা, তো ওর বেড়ে এখন হয়ে গেছে 16.66%। ওর আয় এখন বেড়ে হয়েছে। আবার বলে দিচ্ছি, আগে বলছি ব্যয় ছিল, ব্যয়ের অনুপাত 5 আর সঞ্চয়ের অনুপাত 3। তা ধরলাম ব্যয় ছিল 500 আর সঞ্চয় ছিল 300, তাহলে টোটাল আয় 800, এই দুটো যোগ করে দিয়েছিলাম। তাহলে আয় বলছে 25% বেড়েছে। 25% বাড়া মানে কি? 200 টাকা বেড়ে যাওয়া। তাহলে আগে ছিল 800 আয়, এখন 200 টাকা বেড়ে 1000 টাকা হয়ে গেছে। ব্যয় ছিল আগে আমার 500 টাকা, এখন 150 টাকা বেড়েছে, তাহলে এখন ব্যয় হয়ে গেছে 650 টাকা। তাহলে আমার বলতে সঞ্চয় কত টাকা বৃদ্ধি পেয়েছে শতকরাতে। তাহলে দেখো আমি সঞ্চয়টা কীভাবে পাচ্ছিলাম? আয় থেকে ব্যয়টা বিয়োগ করছিলাম। তাহলে আগে 800 ছিল, 500 বিয়োগ করছিলাম, 300 ছিল। তাহলে সেম এখন ওই জিনিসটা 1000 থেকে 650 বিয়োগ করবো, তাহলে আমার সঞ্চয় চলে আসবে 350 টাকা। তাহলে আগে আমার সঞ্চয় ছিল 300 টাকা, এখন হয়ে গেছে 350 টাকা। তাহলে আমার সঞ্চয়টা কত বৃদ্ধি পেয়েছে? 50 টাকা বৃদ্ধি পেয়েছে। কার থেকে? 300 টাকা থেকে। শতকরায় বলেছে, তাহলে উপরে শতকরা গুণ করে দিয়েছি, ঠিক আছে। আশা করছি কারো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। 1 টাকা 25 পয়সা আর 50 পয়সা কিছু মুদ্রা আছে। তো মুদ্রার অনুপাত দেওয়া আছে 3 4 5। আচ্ছা, 1 টাকার মুদ্রা যদি 3টা থাকে তাহলে আমি বলতে পারবো আমার কাছে 3 টাকা আছে, ঠিক আছে। 25 পয়সার মুদ্রা যদি 4টা আছে তাহলে আমি বলতে পারবো আমার কাছে ক টাকা আছে? 1 টাকা আছে, ঠিক আছে। এরপর বলছে 50 পয়সার মুদ্রা আছে আমার কাছে 5টা, তাহলে দুটো 50 পয়সা নিয়ে 1টা, 4টা 50 পয়সা নিয়ে 2 টাকা। তাহলে আমি বলতে পারবো যে আমার 2 টাকা 50 পয়সা আছে। 5 5 25, 5 2 10, ঠিক আছে। তাহলে এখন যেটা দাঁড়ালো 3:1:5/2, ঠিক আছে। দুইগুলো উপরের সাথে গুণ করে দাও যাতে কাটাকুটি করা যায়। তাহলে দেখো 3 2 6 অনুপাত 2 অনুপাত 5, এটা কাটাকুটি করে দিলাম।
তাহলে দেখো এখন যে কত টাকা দেওয়া যায়, এখন বলছে মোট হচ্ছে আমার 325 টাকা, মোট হচ্ছে আমার 325 টাকা। তাহলে দেখো এই যে 6 আর 2 8 আর 5 13, 13 অনুপাতের মান কত দেওয়া আছে, 13 অনুপাতের মান দেওয়া আছে আমার 325 টাকা। তাহলে এক এককের মান বা এক অনুপাতের মান হচ্ছে 13 দুগুণে 26, 65, 5 3 65, এক এককের মান বা এক অনুপাতের মান হচ্ছে 25 টাকা। ঠিক আছে, 25 টাকা। এরপর বলতে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কত। ঠিক আছে, 1 টাকার মুদ্রার সংখ্যা কত আমার। ঠিক আছে, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, গুণ করে দাও। এক অনুপাতের মান 25 হয়, 6 অনুপাতের মান কত, 5 × 30 = 12 15। তাহলে 1 টাকার কয়েনের সংখ্যা কত, 1 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে আমার 150টা। বুঝতে পারলাম? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কী বলছে যে 145 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে এ এর 1/2 অংশ, এ হচ্ছে এ এর 1/2 অংশ। তাহলে এ এর 1/2 অংশ, এ এর 1/2 অংশ, এ এর 1/2 অংশ সমান বলছে বি এর 2/3 অংশ, সমান হচ্ছে আমার বি এর 2/3 অংশ, সমান হচ্ছে আমার কি না সি এর 3/4 অংশ, সি এর 3/4 অংশ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের নিচে লাগে লসাগু করতে, তাহলে লসাগু আসছে 12, তাহলে আমি লিখতে পারছি 12 গুণ করে দাও, তাহলে আমার নর্মাল সংখ্যা চলে আসবে। তাহলে 12 2 24, 3 অনুপাত 12 4, 4 দিয়ে কাটো, 4 3 12, 3 8 24, 2 6 12। তাহলে 6A সমান 8B সমান হচ্ছে 9C। ঠিক আছে, চলে এসছে, এটা বুঝতে পেরেছো। এরপর দেখো আমি এ বি সি এর মান কীভাবে আনবো, তাহলে এ এর মান যখন আনবো তাহলে এটা ঢেকে দেবো, তাহলে 8 9 72 চলে এসছে। ঠিক আছে, এর মান চলে এসছে 72, এবার বিটা ঢেকে দাও, 6 আর 9 গুণ করে দাও। ঠিক আছে, 6 নাম 54, এটা চলে এসছে। এবার সিটা ঢেকে দাও, 6 8 48 চলে এসছে। তাহলে আমাকে বলতে চেয়েছে যে এর অংশ কত হবে। তাহলে দেখো এগুলো কাটাকুটি যাচ্ছে, এগুলো অবশ্যই কাটাকুটি যাচ্ছে। ঠিক আছে, 6 নাম 54, 6 48, তাই 6 12 72। ঠিক আছে, 6 9 54, 6 8 48। তাহলে এদের যে মানটা চলে এসেছে 12 9 আর 8। এরপর আমাদের কি বলেছে যে টোটাল 145 টাকা আছে, তাহলে 12 আর 8 20 আর 29, তাহলে 29 অনুপাতের মান আমাদের কত দেওয়া আছে, টোটাল 145 টাকা দেওয়া আছে, টোটাল 145 টাকা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 5 9 45, 5 2 10, এক এককের মান হচ্ছে আমার কত 5, এক এককের মান হচ্ছে আমার 5। তাহলে আমার বলছে যে কি এ এর অংশ কত, তাহলে দেখো এক এককের মান হচ্ছে যদি 5, তাহলে 12 এককের মান কত, 12 দিয়ে 5কে গুণ করে দাও, তাহলে 12 দিয়ে 5কে গুণ করলে 60। তাহলে আমার এ কত টাকা পাবে, এর অংশ হচ্ছে আমার 60 টাকা, এর অংশ হচ্ছে 60 টাকা। চলো এরপর যে কোয়েশ্চেনটা আছে, এই সেম কোয়েশ্চেন একটা পরীক্ষায় কিন্তু আসবে ডাব্লিউবিতে। কি বলছে 15টি লাঙ্গল দিয়ে 33 বিঘা জমি কর্ষণ করতে 11 দিন সময় লাগে। আচ্ছা M1 D1 T1 ওই সেম জিনিস। ঠিক আছে, এখানে M1 দিন সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ M1 D1 বাই W1 সমান হচ্ছে M2 D2 বাই W2। আচ্ছা দেখ প্রথমে কি বলছে যে 15টি লাঙ্গল, এই যে মানুষের জায়গায় লাঙ্গল ধর। ঠিক আছে, 15টি লাঙ্গল ওই 10 দিন না 11 দিনে কত বিঘা চাষ করতে পারে না, 33 বিঘা চাষ করতে পারে। পর লাইনে বলে দিয়েছে 10টি লাঙ্গল 22 বিঘা চাষ করতে, 10টি লাঙ্গল 22 বিঘা চাষ করতে কতদিন টাইম লাগবে, 22 বিঘা। তাহলে এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 15 গুণিত 11 গুণিত 22 D2 সমান হচ্ছে নিচে 33 × 10, 3 11 33। ঠিক আছে, 3 5 15, 5 2 10 আর 2 11 22। তাহলে D2 এর মান হচ্ছে কত, D2 এর মান হচ্ছে আমার 11 দিন। তাহলে আমার 10টি লাঙ্গল ঠিক আছে 22 বিঘা চাষ করতে কতদিন টাইম লাগবে, আমার 11 দিন টাইম লাগবে। চলো এরপরের যে কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। দেখো এরপরের কোয়েশ্চেনটা বলছে যে একটি গাড়ি 48 কিলোমিটার বেগে 48 কিলোমিটার ঘন্টা বেগে গতিতে 10 ঘন্টা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। আচ্ছা একটা গাড়ির গতিবেগ যদি 48 কিলোমিটার পার আওয়ার হয়, আর বলছে নির্দিষ্ট একটা দূরত্ব বলছে 10 ঘন্টায় অতিক্রম করে। আচ্ছা 1 ঘন্টা যদি 48 যায়, তাহলে 10 ঘন্টা কত যাবে আমার, 10 ঘন্টা যাবে 10 × 48 সমান হচ্ছে 480 কিলোমিটার। বুঝতে পেরেছি এটা।
10 ঘন্টা যাবে 480 কিলোমিটার। এরপর বলছে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে অবশ্যই। এরপর বলছে 8 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে গাড়ির গতি কত বাড়াতে হবে? 8 ঘন্টায়, এই যে একই ডিস্টেন্স, তাহলে 480 কিলোমিটার সে 8 ঘন্টায় যাচ্ছে, তাহলে 480 কিলোমিটার যদি 8 ঘন্টায় যায় তাহলে ওর কিলোমিটার পার আওয়ার কত ছিল? ওর কত বেগে যাচ্ছিল? 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। তাহলে বলতে চাইছে যে আমার 480 কিলোমিটার যেটা যাচ্ছে, মানে ওই একই দূরত্ব বলছে, ওই একই দূরত্ব মানে 480 কিলোমিটার, ওই একই দূরত্ব 8 ঘন্টায় যেতে বলছে তার যে গতিবেগটা কত বাড়াতে হবে। তাহলে দেখো আগে গতিবেগ কত ছিল? আগে গতিবেগ ছিল আমার আগে গতিবেগ ছিল 48 কিলোমিটার পার আওয়ার। আগে গতিবেগ ছিল আমার 48 কিলোমিটার পার আওয়ার, এখন হয়ে গেছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত গতিবেগ বাড়াতে হবে? এটা বিয়োগ করে দাও। তাহলে এখন কত গতিবেগ বাড়াতে হবে? 12 কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা বেগে গতিবেগটাকে বাড়াতে হবে, ঠিক আছে? মানে 1 ঘন্টায় ওকে 12 কিলোমিটার এক্সট্রা যেতে হবে, ঠিক আছে? তারপরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 10 নম্বর কোয়েশ্চেন বলছে অনু ও তার মায়ের বয়স। অনু আর তার মায়ের বয়স হচ্ছে 7:11। অনু ও তার মায়ের বয়স, তাহলে একদিকে অনু লেখি আর একদিকে মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া মানে কি? অনুর মা। তাহলে বলছে অনু ও তার মায়ের বয়স হচ্ছে 7 আর 11। তাহলে অনুর বয়স 7 আর এদিকে 11, ঠিক আছে? তাহলে ধরলাম যে 11x আর এদিকে 7x। এরপর বলেছে যে তাদের বয়সের পার্থক্য ছিল 24। তাহলে আগের দিনে একটা অঙ্ক করলাম, তাদের বয়সের পার্থক্য যদি 24 হয় তাহলে এটা আমি লিখতে পারি, তাহলে লিখতে পারি 4x সমান 24, তাহলে x সমান 6। এরপর দেখো আমার কী বলেছে, এক্সের মান পেয়ে গিয়ে 6, তাহলে 6 সাথে 42 আর 66। তাহলে এরপর বলছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? এইটা হচ্ছে রিসেন্ট, ঠিক আছে? 10 বছর আগে, তাহলে 10 বছর আগে কত ছিল? 10 বছর আগে 42 থেকে 10 যদি আমি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমার 32, আর এদিকে 66 থেকে 10 বিয়োগ করলে আমার 56 হয়। তাহলে দেখো 32-এ কাটো, 4 8 32 আর 7 8 56। তাহলে আমার প্রশ্নে দেখো অ্যান্সার চলে এসছে যে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাদের বয়সের অনুপাত ছিল 4:7। তাই তাদের বয়সের অনুপাত ছিল কত? 4:7। আবারও বলে দিচ্ছি, বলছে অনু আর তার মায়ের বয়সের অনুপাত হচ্ছে 7 আর 11। এরপর বলছে তার অনুর মা আর অনুর বয়সের যে পার্থক্য হচ্ছে 24। তাহলে আমি বলতে পারি যে 11x - 4x সমান হচ্ছে আমার 24, ঠিক আছে? সরি, 11x - 7x সমান আমার 24। তাহলে 4x সমান 24, x সমান 6। তাহলে গুণ করে দিলাম, 6 সাথে 42, 6 11 66। এরপর বলতে চাইছে যে তাদের 10 বছর আগে তাদের বয়সের অনুপাতটা কত ছিল? তাহলে এখন যদি 42 হয়, 10 বছর আগে 32 ছিল, অবশ্যই ছিল। এখন যদি 66 হয়, 10 বছর আগে 56 ছিল, তাহলে তাদের বয়সের অনুপাতটা 4:7।